আলোকিত ছিল তৎকালীন বৃহৎ ভারতবর্ষ। এই বৃহৎ দেশের কম্বোডিয়াতে অঙ্করভাট মন্দির থেকে ভগবান শ্রী শ্রী বিষ্ণু দেবতা বর্তমানের ক্ষুদ্র ভারতকে মাভৈ মাভৈ আশীর্বাদ দিয়েছেন। বৈদিক যুগের পর ভারতবর্ষে বহিরাগত মোগল যুগ এলো। বৈদিক যুগের আলোকিত সভ্যতা থমকে ছিল। তারপর মোগল শাসনের ভারতবর্ষ রূপান্তরিত হল ব্রিটিশ ভারতে। এই শিক্ষিত শাসকেরা ভারতবর্ষ থেকে নিয়েছে যত, দিয়েছে তার কম, কিন্তু আমরা তাদের ভালো গুণের মূল্যায়ন করতে চাই। আমরাও যথেষ্ট লাভবান হয়েছি। বিদ্যা ও জ্ঞান লাভ করে সাধারণ কেরানির চাকরি থেকে আইসিএস, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, সাহিত্যিক, শিল্পপতি, ব্যবসায়ী, রাজা, জমিদার, ডাকসাইটে দোঁদে, অফিসার, আর বলে শেষ করা অসম্ভব। অর্থাৎ জ্ঞান গরিমায় সভ্যতার আলোতে থাকতে শিখেছি। বাঙালি সম্প্রদায় তথা ভারতীয় সমাজ আজ বিশ্বখ্যাত নানা বিষয়ে। 1947-এর 15ই আগস্টের শাসন ক্ষমতা হস্তান্তরের পর শনৈ শনৈ গতিতে এখনকার ভারতবাসী দেখতে পাচ্ছে বা অনুভব করতে পারছে বা দেখতে কী রকম নানা যন্ত্রণার, অসভ্যতার, দায়িত্বহীনতার এবং বিবিধ কুকর্ম করার দৃশ্যতে সবার বাড়ির টিভির পর্দা ভরপুর। আমরা এই আঁধারে বাস করছি এবং বিদায় দিয়েছি আমাদের ঐক্যকে, সহমর্মিতাকে, মূল্যবোধকে এবং লোভহীন চরিত্রকে। হ্যাঁ, শনৈ শনৈ গতিতে রওনা দিয়েছি এই বিষাক্ত আঁধার দূর করার জন্যে। মাভৈ, কচ্ছপ গতিতে রওনা দেওয়া ভালো। ধীর এবং স্থির গতি বলছে চক্রবৎ পরিবর্তনতে রোদানি হাস্যানি চ, অর্থাৎ স্বাধীনতা পাওয়ার হাসি ও কান্নার ভুল ঠিকানা ধীর ও স্থির গতিতেই বদল হওয়াই শ্রেয়। লিখেছেন অনিল বন্ধু ভট্টাচার্য, 15 সত্যেন বোস রোড বাইলেন, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। মিহির কুমার মণ্ডল, 3/E/15, নিবেদিতা প্লেস, দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, আমরা জানি ভারতবর্ষে ভিন্ন ভিন্ন রাজ্যে বহু বিচিত্র সংস্কৃতি বিরাজমান। তবে সমস্ত রাজ্যের কিছু সাধারণ সংস্কৃতি আছে। এই সংস্কৃতি ছড়িয়ে আছে শিক্ষায়, শিল্পে, সঙ্গীতে, কৃষ্টিতে। আর বাঙালিদের সংস্কৃতির সুনাম ছড়িয়ে আছে দেশে বিদেশে। কিন্তু বর্তমানে সংস্কৃতির কোন আধারে আমরা? উৎসবে, অনুষ্ঠানে যে নান্দনিক সংস্কৃতি বিরাজ করত তা যেন হারিয়ে যাচ্ছে। নানা ধরনের অপসংস্কৃতি গ্রাস করছে সুস্থ সৌন্দর্যময় সংস্কৃতিকে। সৌজন্যতা বোধের সংস্কৃতিও মনে হয় হারিয়ে যাচ্ছে। আগে সংস্কৃতির একটা অঙ্গই ছিল বয়স্কদের অর্থাৎ গুরুজনদের সম্মান করা, কিন্তু আজকাল বয়স্কদের সম্মান করা তো দূরের কথা, তাদের অসুবিধার কথা বিবেচনা না করে উৎসবে, অনুষ্ঠানে কেমন জোরে জোরে মাইক, ডিজে বাজাচ্ছে, উল্লাসে নৃত্য করছে। বিবাহে ও অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠানে অন্য রাজ্যের অপসংস্কৃতিগুলো মিশিয়ে দিয়ে আমাদের নিজস্ব সংস্কৃতিগুলো ভুলে যাবার চেষ্টা করা হচ্ছে। আগে বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে যেসব বাৎসরিক সাংস্কৃতিক উৎসব হতো তাতে সেখানে এক সুন্দর পরিবেশের সৃষ্টি হতো, অনেক শিক্ষণীয় বিষয় আলোচনা হতো, সুমধুর সঙ্গীত পরিবেশিত হতো, নাটক হতো। কিন্তু বর্তমানে অপসংস্কৃতির জোয়ারে উদ্ভট নৃত্য পরিবেশিত হচ্ছে। তার সঙ্গে গোষ্ঠীকোন্দল, হিংসা, দেশ ছড়িয়ে পড়ছে। সমাজের প্রতিটি স্তরে আজ সংস্কৃতির অবনমন ঘটছে। তাই তো খেদোক্তি, সংস্কৃতির কোন আধারে আমরা? লিখেছেন মিহির কুমার মণ্ডল, 3/E/15, পোস্ট নিবেদিতা প্লেস, দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান থেকে। প্রদীপ কুমার বর্মন, সৎসঙ্গ বিহার, মাথাভাঙা, কোচবিহার থেকে লিখছেন, সুস্থ সংস্কৃতির ধারক বাহক প্রিয় প্রত্যুষা, তোমার মতো আমিও গভীরতম জ্যোৎস্না স্নাত স্নিগ্ধ রাতে আতঙ্কে আঁতকে উঠি। কোন অপসংস্কৃতির আধারে আমরা? কোনো কাজ করতে করতে যখন অভ্যাসে গেঁথে যায় তখনই তা সংস্কার হয়ে যায়। আর এই সংস্কারের মধ্যে যখনই পরম পিতার সংস্কার নেই তখনই তা অপসংস্কৃতি হয়ে যায়। আমরা ধ্বংসের মুখোমুখি হই। আসলে আমরা পরমাত্মার সংস্কার, সংস্কৃতি হৃদয়ের গভীরতম মন্দিরে না রেখে কাম, ক্রোধ, লোভ এসবে ভরে রেখেছি। তাই হয়তোবা সম্প্রদায়গত বিরোধ, মৃত্যুর মিছিলে আমাদের সভ্যতার অগ্রগতির পথ আটকে আছে। কবি জন্মের কিছুদিন পরেই বলবে, মা তুই আমাকে আনলি কেন, ফিরিয়ে নে। লিখেছেন প্রদীপ কুমার বর্মন,
সৎসঙ্গ বিহার, মাথাভাঙা, কোচবিহার থেকে। সঞ্জয় রাজভর, চ্যাংমারি উচ্চতর বিদ্যালয়, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে লিখছেন, শুভান্যুধ্যায়ী প্রত্যুষা, সংস্কৃতি সভ্যতার বাহন, সমাজ জীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তোলে সংস্কৃতি। সংস্কৃতি মানব জীবনের ভিত্তি রচনা করে। আদিম সমাজ থেকে বর্তমান সমাজ পর্যন্ত সভ্যতার উৎপত্তি, ক্রমবিকাশ ও উৎকর্ষ সাধনে সংস্কৃতি অগ্রণী ভূমিকা পালন করেছে। মানুষের দীর্ঘদিনের লালিত জীবন প্রণালী সংস্কৃতির গতিকে সচল রেখেছে। সংস্কৃতির পথ পরিক্রমার মধ্যে দিয়ে সভ্যতা বিকাশ লাভ করেছে। সংস্কৃতি হল ব্যক্তি বা সমাজ জীবনের দর্পণ। জন্মের পর থেকে বিভিন্ন উপায়ে মানুষ সমাজে প্রচলিত আচার আচরণগুলো পালন করে সামাজিক হওয়ার দীক্ষা পায়। অন্যান্য জীবের তুলনায় মানুষের এই স্বতন্ত্রতা ও ভিন্নতাই হল সংস্কৃতি। সংস্কৃতি একটি আপেক্ষিক শব্দ, যার চর্চা শুরু হয়েছে বহুকাল পূর্ব থেকে। যা কিছু সুন্দর, যা কিছু ভালো, তার অনুশীলনই সংস্কৃতি, অথচ সেই সংস্কৃতি এখন অপসংস্কৃতির আঁধারে নিমজ্জিত, নানান প্রকার দূষণে দূষিত, কালিমালিপ্ত। উৎসবেই সংস্কৃতির পরিচয় মিলত, নানান জাতি ধর্ম বর্ণের মানুষের ঐক্য সংহতি গড়ে উঠত, বিশ্ব মানববন্ধন জোরদার থাকত, পুজো পার্বণ, পরব, বিয়ে, পিকনিক, বিভিন্ন উৎসব মুখরিত থাকত অসাধারণ কালজয়ী গানের শ্রুতিমধুর সুরমূর্ছনায়। শুনে আনন্দে মন প্রাণ ভরে উঠত। এখন সেই গানগুলোকে উৎকট শব্দসম্ভারে জর্জরিত করে এমন বেগান তৈরি করেছে, যা হয়ে উঠেছে শব্দদৈত্য বা অসুর। চলছে খানা পিনা, নাচা গানা, অভব্য আচরণ। বাজছে কান ফাটানো, হৃদ কাঁপানো শক্তিশালী স্পিকার, বাজি মাইক্রোফোন। শুধু শব্দদূষণ নয়, দৃশ্যদূষণে পরিবেশকে ঘিরে ফেলেছে পচা দুর্গন্ধময় আবর্জনায়, যা সুস্থ সাংস্কৃতিক ক্ষেত্রে বিপজ্জনক। আইন করে আদালত নির্ধারিত ৬৫ ডেসিবেলের মধ্যে শব্দকে সীমিত রাখা সম্ভব নয়। চাই সরকার, প্রশাসন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও জনগণের সম্মিলিত প্রয়াস। তাহলেই সংস্কৃতিময় বিশ্ব গড়ে উঠবে বলেই আমার বিশ্বাস। লিখেছেন সঞ্জয় রাজভর, চ্যাংমারি উচ্চতর বিদ্যালয়, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। ঘুমের ছায়াভূমির ভিতর কোনো এক সুদূর অতীতের শীতার্ত বন্ধুত্বের ঘ্রাণ। সেই অলীক সংগ্রহে হাত বুলিয়ে এক বিলুপ্ত পৃথিবীর ধুলো ঝেড়ে ফেলতে ফেলতে বড় হওয়ার আকাশে টুকরো টুকরো মেঘের মতো দেখতে পাই বন্ধুত্বের নানা রঙের দিনগুলো, যা মনের পর্দায় ভেসে ওঠে। একসঙ্গে সিনেমা দেখা, ক্লাসে কথা বলে শাস্তি পাওয়া, বন্ধু স্যারের বেতের মার খেলে খুব কষ্ট পাওয়া, সেই বহুমূল্য উঠোন, মাঠ, যেখানে খেলতে খেলতে কাদা মাখামাখি হলেও বেশ পরিষ্কার। বন্ধুত্ব তো একান্ত আপন, খুব মানবিক একটা সম্পর্ক। মনে পড়ে স্কুল কলেজের শেষ দিনের কথা। গোধূলি বেলায় বন্ধুকে ছেড়ে যাবার কষ্ট গলার কাছে কুণ্ডলি পাকাচ্ছিল। তখন বন্ধুর হাত ধরে অঙ্গীকার করা, আমরা কখনো আলাদা হব না। তারপর রাস্তা দিয়ে কত ধুলো উড়ল, মাঠ, উঠোন, পুকুর সব হারিয়ে গেল। কত হাইরাইজ মাথা তুলল, কত নতুন নতুন মানুষের মুখ ভিড় করল। পাল্লা দিয়ে চলল জীবনের দৌড়। ইলেকট্রিক তারের ওপর জমা জল যেমন বিন্দু বিন্দু মাটিতে ঝরে পড়ে, সেভাবেই বন্ধুত্বের চরম ভালোবাসাও ঘনত্ব হারায়। কিন্তু এই নিরন্তর জীবন দৌড়ের আগেই কিন্তু বন্ধুরা এসেছিল জীবনে, যেখানে ছিল না কোনো দ্বিধা, কোনো স্বার্থ। তাই বন্ধুত্বের ভিতটা হতো খুব মজবুত। মানসিকতায় বন্ধুর দোষ ত্রুটি নিজের কাঁধে নিতে প্রেরণা দেয়। বন্ধুত্বের সেন্সেক্সে ঊর্ধ্বগতি আছে, নিম্নগতি নেই। ইদানিং সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অনেক পুরনো বন্ধুকে হয়তো খুঁজে পেলেন, যার সঙ্গে টিফিন ভাগ করে খেতেন। সে হয়তো ইউরোপের কোনো এক শহরে আছে। যোগাযোগ হলো, তবে কি বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে সোশ্যাল নেটওয়ার্কই ভরসা? বন্ধুদের সঙ্গে মুখোমুখি হয়ে চুটিয়ে আড্ডা মারার আরাম চ্যাটিংয়ের মাধ্যমেই কি মেলে? ঘন ঘন সেলফি তুলে পোস্ট করলে তাতে কটা লাইক পড়লো, তাতেই বা কি এলো গেল বলুন তো? তাই বাস্তবে পা রেখে চলাই ভালো। ফাস্টফুডের জামানায় ফাস্ট জীবন থেকে দুদণ্ড হাঁপ ছেড়ে বাঁচতে একটু সময় বন্ধুর জন্য দিন না। বন্ধুত্বের ডায়েরি উল্টে
সেই দিলদরিয়া দিনগুলো দেখুন। আপনি কতবার ফোন করেছেন, বন্ধু কতবার নেমন্তন্ন করেছে, এসবের মধ্যে আটকে না থেকে এই অনবদ্য সম্পর্কটি জীবনভর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলে প্রাণের আরাম। এক পা বাড়িয়ে দেখুন না, বন্ধু ছুটে এসে বুকে জড়িয়ে ধরবেনই। সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে কেজো, কিন্তু বন্ধুত্ব তো কাজ নয়, অন্তরের আরাম। এই আরাম পেতে দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় চায়ের মৌতাতের সঙ্গে শুধু বন্ধুর জন্য কি দেওয়া যায় না? চলুন, আমোদে বাঙালির মেজাজি আড্ডায় টইটুম্বুর হিরণ্যগর্ভ সেই অতীতে। নতুন ইংরেজি বছরের শুরু থেকে অবশ্যই বন্ধু প্রত্যুষার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে লিখুন জানুয়ারি ২০২৫-এর বিষয় বন্ধুত্ব। চিরন্তন সম্পর্কের নানা কথা ঝরে পড়ুক আপনার লেখনী থেকে। জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। ঠিকানা তো জানাই আছে আপনাদের, তবু আরও একবার বলে দিই, air.প্রত্যুষা@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। পত্রের শেষে আপনার মোবাইল নম্বরটি উল্লেখ করতে ভুলবেন না, আর লিখবেন ২০০ শব্দের মধ্যে সেই চিঠি পৌঁছে যাওয়া চাই ২৫ তারিখের মধ্যে। প্রত্যুষার জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।